ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আমরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সাম্প্রতিক সময়ে অর্থাৎ 2024 সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলো কীরকম ছিল বিভিন্ন পদে, সেটা 11 থেকে 16 গ্রেড হতে পারে কিংবা নবম গ্রেড, দশম গ্রেড, যে কোনো গ্রেডের পরীক্ষার জন্য সরকারি বেসরকারি সব ধরনের পরীক্ষায় যে সমস্ত অঙ্ক এসেছে সেই অঙ্কগুলো আমরা পরীক্ষা ওয়াইজ আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করি। তো এরই ধারাবাহিকতায় স্ক্রিনে আজকে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে কি দেওয়া রয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, রাষ্ট্রপতির কার্যালয়, সহকারী প্রোটোকল অফিসার, যে পরীক্ষাটা 19/4/2024 অনুষ্ঠিত হয়েছে। শুরুতে আমরা সেই পরীক্ষার যে গণিত প্রশ্ন সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখবেন। তো আমরা প্রথম অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে আপনারা প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে 20 থেকে 40 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 3টি, 4টি, 5টি নাকি 6টি? তো আমরা যদি মৌলিক সংখ্যা যে বিষয়গুলো আমরা শিখেছি সেগুলো যদি আমরা একটু বলার চেষ্টা করি, যে 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। কয়টি? 25টি। একটা রেঞ্জ আছে আমাদের, যে 1 থেকে 10 পর্যন্ত কয়টা, 10 থেকে 20 পর্যন্ত কয়টা, 20 থেকে 30 পর্যন্ত কয়টা, আর 30 থেকে 40 পর্যন্ত কয়টা। নিশ্চয়ই আমাদের একটা রেঞ্জ আছে। আমরা একটা ফোন নম্বর মুখস্থ করেছিলাম, সেটা হচ্ছে 44, 22, 32, 23, 21। ওকে, এই একটা নম্বর যদি আপনারা মনে রাখেন তাহলে 1 থেকে 100 পর্যন্ত 10 রেঞ্জে কয়টা করে মৌলিক সংখ্যা আছে আপনারা সেটা বুঝে ফেলতে পারবেন। আচ্ছা বলেন তো দেখি, তাহলে 10 রেঞ্জে কয়টা আছে? 1 থেকে 10 পর্যন্ত আছে 4টি, 10 থেকে 20 পর্যন্ত আছে 4টি, 20 থেকে 30 পর্যন্ত কয়টা আছে? 2টি, আর 30 থেকে 40 পর্যন্ত কয়টা আছে? 2টি। তাহলে বলেন তো দেখি, এখানে 20 থেকে 40 জানতে চাচ্ছে, তার মানে রেঞ্জটা হচ্ছে 20 থেকে 30 আর 30 থেকে 40, এইটুকু। তাহলে 20 থেকে 30 আর 30 থেকে 40, 2 আর 2 কয়টি হচ্ছে? 4টি। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর খ। ওকে, নিশ্চয়ই বুঝেছেন। তাহলে প্রশ্নটা কিন্তু দেখেন, আমরা ইতিপূর্বেই আপনাদের সঙ্গে অনেকবার আলোচনা করেছি, মিনিমাম 4-5টা ভিডিওতে আমরা এই বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছি যে মৌলিক সংখ্যাগুলো আপনারা সিরিয়ালি মুখস্থ করবেন। এই চার্ট তো জানবেনই, পাশাপাশি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা যে 25টা আছে এটা আপনারা অবশ্যই মুখস্থ করবেন। আমি আবারও দিয়ে দিচ্ছি আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনারা মনে রাখবেন 2, 3, 5, 7, এরপরে 11, 13, 17, 19, এরপরে রয়েছে 23, 29, এরপরে 31, 37। আপনাদের পড়াতে পড়াতে আমারই মুখস্থ হয়ে গিয়েছে। তারপর 31, 37-এর পরে 41, 43, 47, 41, 43, 47, তারপরে হচ্ছে 53, 59, তারপরে হচ্ছে 60-এর সিরিয়ালটা রয়েছে, তারপরে 61, 67, এরপরে রয়েছে 71, 73, 79, এরপরে রয়েছে 83, 89 এবং সবশেষে 97। খেয়াল করে দেখেন বিষয়টা কি, তার মানে শেষে হচ্ছে একটা। ওকে, একটা। এই যে রেঞ্জটা দেখেন, শেষে একটা। তার আগে কয়টা? 2টা, এই যে 2টা। তার আগে কয়টা? 3টা, এই যে দেখেন 3টা। তার আগে কয়টা? 2টা, এই যে দেখেন 2টা। তার আগে 2টা, এই যে দেখেন 2। তার আগে ছিল 3টা, এই যে দেখেন 3। এরপরে কয়টা? 2টা, এই যে 2। তার আগে ছিল 2টা, এই যে 2। এখানে 4টা, এখানেও 4টা, এই যে দেখেন 4 এবং 4। নিশ্চয়ই বুঝে গিয়েছেন। আপনারা জাস্ট যদি 8-10 বার অথবা কারো ক্ষেত্রে 30-40 বার আপনারা যদি নিজেই মুখে মুখে বলেন এবং লিখেন, তাহলে অনায়াসে এটা মুখস্থ হয়ে যাবে। আমি আবার বলছি, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97। ওকে, জাস্ট এভাবে পারলে আপনারা কি করবেন, 100 থেকে 200-র মধ্যে যে 21টা মৌলিক সংখ্যা আছে সেটাও মুখস্থ করে ফেলবেন। ওকে, 101, 103, 107 এভাবে সিরিয়াল অনুযায়ী আপনারা মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? তো এই যে মৌলিক সংখ্যা সম্পর্কিত আমি একটু আলোচনা কিন্তু আপনাদেরকে করে দিলাম এই প্রশ্নটা সলিউশন করার সাথে সাথে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো পরের অঙ্কে যাওয়ার পূর্বে একটু বলি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। স্ক্রিনের 2 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে একটি গহনার ওজন 25 গ্রাম, এতে সোনা এবং রূপার অনুপাত 3:2,
কি পরিমাণ সোনা মেশালে সোনা ও রূপার অনুপাত 5:1 হবে। খুবই সহজ একটা অঙ্ক, আমি অনেকবার কিন্তু এই ধরনের অঙ্ক আপনাদেরকে করে দিয়েছি। যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স আপনারা, তারা নিশ্চয়ই জানেন এই অঙ্কগুলো করতে। তাহলে মোট ওজন গহনার, মোট গহনার ওজন কতটুকু? মোট হচ্ছে 25 গ্রাম। ঠিক আছে, এখন সোনা অনুপাত রূপা কি বলা আছে? আমরা এসতে সোনা আর আরতে রূপা ধরলাম কত? 3:2, এটা ধরে নিলাম। এখন এই যে 25 গ্রাম মোট গহনার ওজন, এতে এই যে সোনা এবং রূপা আছে 3:2, এটা কি কি ভাবে পুরোটা নিঃশেষ হবে সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা বের করার জন্য আমরা করি কি, মনে মনে আমরা বলি যে এস এর পরিমাণ আমরা যদি বের করতে চাই, এস এর পরিমাণ, তাহলে 3 আর 2 কত হয় বলেন তো? 5। ওই 5 দ্বারা 25কে ভাগ, তাহলে 5 5 25, তার মানে 5। ওই 5 দ্বারা 3কে গুণ, 3 5 15, আর 2কে গুণ, 5 2 10। তাহলে আমরা কি করি, এখানে কিন্তু এটা যদি না বুঝে থাকেন আমার কথাটা, এই লাইনের পরে আপনারা করবেন কি, অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল কত? 5। এবার আমরা বলতে পারি এস এর পরিমাণ মানে স্বর্ণের পরিমাণ 5। ওকে, নিচে সরি আমরা কত বলবো? এভাবে বলবো যে 25 এর নিচে 5, তার উপরে 3, এভাবে আমরা বলি। তাহলে 5 5 25 আর 3 5 কত হয়? 15। তাহলে কত গ্রাম সোনা? 15 গ্রাম সোনা। তাহলে রূপা এর পরিমাণ কতটুকু? আমরা বলি 25 এর নিচে 5, তার উপরে কত? তার উপরে এই যে 2, এভাবে। তাহলে 5 5 25 আর 5 2 কত? 10 গ্রাম। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন যে সোনার পরিমাণ 15 গ্রাম আর রূপার পরিমাণ 10 গ্রাম। এই 15 আর 10 25 আমাদের হচ্ছে বের হয়ে গিয়েছে। তার মানে আমরা এই পর্যন্ত আসলাম। তাহলে আমরা কি কি পেলাম? আমরা নতুন যে অনুপাতটা পেলাম, সোনা অনুপাত রূপা, সেটা কত পেলাম আমরা? 15:10, এটা পেয়ে গেলাম। অথবা এটাকে আমি এভাবেও বলতে পারি, আমরা তো জানি অনুপাত মানে ভগ্নাংশ, এটাকে আমি বলতে পারি বা এস ভাগ আর ইকুয়াল টু 15/10, এটাও কিন্তু বলা যায়, কেননা অনুপাত মানেই কিন্তু ভগ্নাংশ। এবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো। তাহলে প্রশ্ন মতে কিভাবে হবে? এই যে লাইনটা, কি পরিমাণ সোনা মেশালে সোনা ও রূপার অনুপাত হবে 5:1। তাহলে কি মেশাতে হবে? সোনা মেশাতে হবে, মনে রাখতে হবে। তাহলে প্রশ্ন মতে সোনা আছে 15, রূপা আছে 10, কি মেশাবো? সোনা। তাহলে সোনা মেশালাম আমরা 15-র সাথে প্লাস এক্স, তাহলে অনুপাতটা কত হবে? 5:1। তাহলে উপরে 5, তার নিচে 1। এখন এইটা ক্যালকুলেশন করে আমরা যেটা বের করব সেটাই হচ্ছে কিসের পরিমাণ? সোনার পরিমাণ। তাহলে বা আমরা কি করতে পারি, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে 15x কে 1, 15 যোগ x কে 1 দ্বারা গুণ করলে 15 যোগ x যা আছে তাই, আর 5 10 কত? 50। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত হবে? 50 থেকে 15 মাইনাস করলে কত হয়? 35। কেননা এই 15 এইদিকে আছে এইদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 35 গ্রাম। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারতেছেন যে এই অঙ্কটার উত্তর হচ্ছে 35 গ্রাম। তো এইভাবে বুঝে বুঝে আপনাদের কিন্তু অঙ্ক করতে হবে। তো এক্ষেত্রে আমি একটু আপনাদের বলি, রিসেন্টলি ম্যাথের একটা ব্যাচ আমি শুরু করে দিয়েছি। 2-1টা ক্লাস বা সর্বোচ্চ 3টা ক্লাস, 3টা ক্লাস চলে গিয়েছে। সেখানকার আপনারা যদি সেই ব্যাচেও ভর্তি হতে চান তাহলে আমাকে নক দেবেন 01642702760। আর একটা নতুন ব্যাচ একেবারেই মানে বেশ কিছু স্টুডেন্ট হয়ে গিয়েছে, আপনারা যদি সেটাতেও জয়েন করতে চান, এখনও কিন্তু ক্লাস আমি শুরু করিনি, খুব দ্রুতই আমি ক্লাস শুরু করব। তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। কোর্স ফি মাত্র 510 টাকা। ওকে, তো আপনাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কল করতে হবে অথবা টেক্সট করতে হবে। আর যাদের হোয়াটসঅ্যাপ নেই বা ইমো নেই, তারা নর্মাল কলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং মোটামুটি ম্যাথের আমরা 500টার মতো অঙ্ক লাইভ ক্লাসে করিয়ে দেব, আর বাকি 500টা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এই মোট 1000টার কাছাকাছি অঙ্ক আমরা কিন্তু আমাদের এই কোর্সে আপনাদের করাবো। এবং এই 1000টা অঙ্ক কিন্তু বাছাইকৃত অঙ্ক, এবং এগুলো হচ্ছে সাজেশন আপনাদের ম্যাথের। ঠিক আছে, তাহলে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, x² মাইনাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল 0 সমীকরণের সমাধান সেট হবে কোনটা, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো দেখেন, এই অঙ্কটা যদি আমরা সলিউশন করতে যাই, এটার যদি আপনারা একটা সূত্র জানেন, তাহলে কিন্তু অনায়াসে এটা আপনারা বুঝে ফেলবেন, না করেই বুঝে ফেলবেন যে এর উত্তরটা কত হবে। কিন্তু যদি আপনি সূত্র না জানেন, ওকে, এটা কিন্তু আপনাদের হচ্ছে ক্লাস 7, 8, 9 বইয়ে, মানে যে কোনো একটা বইয়ে আপনাদের যে 4টা বর্গের সূত্র আছে তার মধ্যে অন্যতম একটা a প্লাস বি হোল স্কোয়ার, একটা a মাইনাস বি হোল স্কোয়ার, একটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে এটা। তাহলে মোট 4টা বর্গের সূত্র রয়েছে, তার মধ্যে অন্যতম এটা। তো সেটা যদি আপনারা না জানেন, তাহলে আমি একটু ডিফারেন্ট
ভাবে করে দিচ্ছি আপনাদের। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি দেওয়া আছে, এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি। ওকে, আমরা কিন্তু চাইলে এটাকে লিখতে পারি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। ওকে, এটা কিন্তু লিখতে পারি, কিন্তু আপনারা যেহেতু বুঝবেন না সরাসরি হয়তো অনেকেই, তাই আমি এভাবে লিখলাম। তাহলে বা আমি করবো কি এক্স স্কোয়ার মাইনাস এক্স দ্বারা এটাকে গুণ, তাহলে এ এক্স প্লাসে মাইনাসে মাইনাস বি দ্বারা এক্সকে গুণ বি এক্স। এই মাইনাস প্লাসে এখানে কিন্তু ভুল হতে পারে, এই মাইনাস দ্বারা কিন্তু গুণ হচ্ছে, বিষয়টা একটু খেয়াল রাখবেন আপনারা। ওকে, আচ্ছা এবার আসেন, তাহলে প্লাস আছে কি এ বি ইকুয়াল কি 0। এইবার আমরা করব কি এই দুইটা থেকে এবং এই দুইটা থেকে কমন নেওয়ার চেষ্টা করব। তাহলে বা কি হবে বলেন তো দেখি, এক্স কমন নিলে এক্স মাইনাস এ, আর মাইনাস এই দুইটা থেকে বি কমন নিলে কি হবে, এক্স মাইনাস এ, তা ইকুয়াল 0। তাহলে খেয়াল করে দেখেন এক্স মাইনাস এ দুইটার মধ্যে একটা লিখবো আমরা, তাহলে লিখবো এক্স মাইনাস এ, আর এই যে এক্স মাইনাস বি অর্থাৎ বাইরে যেটা আছে এক্স মাইনাস বি ইকুয়াল আমরা 0 লিখবো। তাহলে আমরা লিখতে পারি এখানে হয় কি এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, অথবা একটু গ্যাপ দিয়ে আমরা লিখতে পারি কি এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু এ, আর সুতরাং এখানে এক্স ইকুয়াল টু কি হবে বি। তাহলে এক্স এর মান আমরা সমাধান সেট হিসেবে কি পেলাম, এক্স এ একটা বি একটা। তো যেহেতু সমাধান সেট বলেছে, তাই অ্যান্সারটা লেখার সময় আমাদের করতে হবে কিন্তু এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স ইকুয়াল একটা এ আর একটা হচ্ছে বি, এইভাবে আমাদের লিখে দিতে হয়। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা অ্যাপ্রোপ্রিয়েট, এ কমা বি সেকেন্ড ব্র্যাকেটের হচ্ছে ভিতরে রাখতে হবে, যেহেতু সমাধান সেট আমাদের কাছে জানতে চাচ্ছে। শুধু সমাধান বললে কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতাম, ঠিক আছে। যেহেতু সমাধান সেট বলেছে, আর সেট প্রকাশ করতে এই যে সেট প্রকাশ করতে আমরা কি ব্যবহার করি, আমরা কিন্তু ব্যবহার করি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তাই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সরি, এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি একটি আয়তক্ষেত্রের সন্নিহিত দুইটি বাহু যথাক্রমে 4 ও 6 সেমি, অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তক্ষেত্রটি আঁকা যাবে। খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু অঙ্কটা দিয়ে দিয়েছে একটু অন্যভাবে, একটু ব্যতিক্রমভাবে। ওকে, এভাবে না দিলেও পারতো। তো যাই হোক, আমরা যদি একটা আয়তক্ষেত্র অঙ্কন করি, তো আনুমানিক এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আচ্ছা বলেন তো, একটা আয়তক্ষেত্র যেমনই হোক না কেন, এই কোণগুলো সবসময় কত ডিগ্রি থাকবে, 90 ডিগ্রি থাকবে। সব সময়ের জন্য এটা প্রযোজ্য, যে আয়তক্ষেত্র যেহেতু এটা তো আর কোনাকুনি হইতে পারবে না, এটা সব সময় এরকমই হবে, তার মানে 90 ডিগ্রি। এখন আয়তক্ষেত্রটা যদি ছোটও হয়, তো ধরলাম আমি এটা একটা আয়তক্ষেত্র। ওকে, এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এটারও প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হবে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। তার মানে এখানে 4টা সমকোণ তৈরি হচ্ছে। তার মানে এখানে যাই বলুক না কেন, বাহুর দৈর্ঘ্য 4 হোক, 6 হোক, বা 10 হোক, 12 হোক, যাই হোক না কেন, অন্তর্ভুক্ত কোণ সবসময় হচ্ছে 90 ডিগ্রি হবে। তার মানে 90 ডিগ্রি হলে আয়তক্ষেত্রটি আঁকা যাবে। আচ্ছা বলেন তো 60 ডিগ্রি, 45 ডিগ্রি কেমন, 45 ডিগ্রি তো এরকম কোনাকুনি হলে তো আর আয়তক্ষেত্র আঁকা যাবে না। 60 ডিগ্রি কেমন, 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এটা ধরেন 60 ডিগ্রি, তাই না। তো এরকম ক্ষেত্রে, আর 30 ডিগ্রি তো আরও ছোট, এরকম ক্ষেত্রে কিন্তু আয়তক্ষেত্র অঙ্কন করা সম্ভব নয়, কেননা আয়তক্ষেত্রের অবশ্যই প্রত্যেকটা কোণ সমকোণ হবে, এবং 4টা মিলে 4 সমকোণ, আর টোটাল 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই 4টা অন্তর্ভুক্ত কোণ 360 ডিগ্রি উৎপন্ন করবে। তাই নিঃসন্দেহে বলা যেতে পারে এর উত্তর হচ্ছে ঘ। তবে প্রশ্নটা কিন্তু অন্যরকমভাবে দিয়েছে, এটা হয়তো তৈরি করেছে যিনি প্রশ্নকর্তা, প্রশ্নটা নতুন করে তৈরি করেছে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। 5/6, 2/5, 1/2, 3/7। খুবই সহজ একটা অঙ্ক এসেছে, এবং আমরা খুব সহজভাবেই এই ধরনের অঙ্ক সমাধান করে ফেলতে পারি। তো আমরা কি করব, আমরা কোনাকুনি খেয়াল করব। যেহেতু বলেছে কোনটি ক্ষুদ্রতম, তার মানে ছোটটা বের করে বড়গুলোকে আমরা বাদ দিয়ে দিব। আমরা করব কি, প্রথমে এই কোণাটা গুণ করে প্রথমটার নিচে বসাবো, মনে রাখতে হবে। তাহলে প্রথমে 5 আর 6 গুণ করে প্রথমটার নিচে, 5 আর 5 গুণ করে 5 5 25 এটার নিচে বসাবো। এরপর আমরা কি করব, এরপর আমরা এই দুটো গুণ করে দ্বিতীয়টার নিচে বসাই দিব। তাহলে 6 দুগুণ কত হয়, 12। তার মানে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে, বলেন তো দেখি 12 বড় নাকি হচ্ছে আমাদের 25 বড়। তো নিঃসন্দেহে আমাদের 12 ছোট আর 25 বড়। তাহলে 25 যেহেতু বড়, তার মানে এটাকে আমরা ক্রস করে দিব। ওকে, এইটা বাদ। তাহলে এই দুটার মধ্যে কম্পেয়ার করে দেখা গেল যে 2/5 5/6 অপেক্ষা ছোট, যেহেতু আমাদের বের করতে বলেছে ক্ষুদ্রতমটা। এবার আমরা করব কি, এবার আমরা এই কোণাটা গুণ করব। তাহলে 2 দুগুণ 4, তাহলে প্রথমটার নিচে আমরা 4 বসাবো। এবার আমরা কোন কোণা গুণ করব, এই কোণাটা গুণ করব। গুণ করে কত হচ্ছে বলেন তো দেখি, 5 × 5। তার মানে 4 ছোট 5 বড়, যেহেতু 5 বড় তাই এটা ক্রস।
এবার কি করব, সবশেষে আমরা এবার এই কোণাটা গুণ করার চেষ্টা করব। তাহলে 2 আর 7 গুণ করলে 7 দুগুণে কত হয় 14, 5 আর যদি আমরা 3 গুণ করি 3 5-এ কত হয় 15। তাহলে এটা নিচে লিখবো, নিঃসন্দেহে বোঝা যাচ্ছে 14 ছোট 15 বড়, তাই এটা ক্রস। তাহলে যেহেতু আমাদের 2/5কে আমরা কাটতে পারিনি, সেক্ষেত্রে নির্ণেয় ছোট সংখ্যা হচ্ছে 2/5। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা করতে পারেন, অথবা আপনারা চাইলে ভাগ প্রক্রিয়ার সাহায্যেও করতে পারেন। তো আমার মনে হয় এইটা যদি শিখে রাখেন তাহলে এই পদ্ধতিটা সবচেয়ে বেস্ট, কারণ এইটা সবচেয়ে কম সময়েই অঙ্কগুলো ফলাফল বের করে দেয়। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে cos a ইকুয়াল cot a হলে a ইকুয়াল কত। খুবই সুন্দর একটা অঙ্ক, এবং এটা ত্রিকোণমিতির একটা অঙ্ক। সাইন কস, ট্যান, কট, সেক, কোসেক, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয় থেকেও ম্যাক্সিমাম সময় এই পরীক্ষাগুলোতে প্রশ্ন এসে থাকে। তো আমরা যদি অঙ্কটা একটু তুলি, অঙ্কটা কি দেওয়া আছে, বলা হচ্ছে যে cos a ইকুয়াল টু cot a। ওকে, cot a। তাহলে বলা হচ্ছে এখানে যে a এর ভ্যালু কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে a এর ভ্যালু বের করতে বলেছে, তার মানে আমাদের এমনভাবে ক্যালকুলেশন করতে হবে যে সিঙ্গেল একটা সাইন কস ট্যান সিঙ্গেল কোনো কিছুতে নিয়ে এসে তারপরে মানটা বের করতে হবে। আচ্ছা, তাহলে বা আমরা বলতে পারি এই দিকের cos a আমরা ঠিক রাখলাম, এই দিকে cot মানে হচ্ছে cos ভাগ সাইন। মনে রাখতে হবে ট্যান এবং cot এই দুটো নিশ্চয়ই আপনারা জানেন। ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে সাইন ভাগ cos, সাইন ভাগ cos। আর cot হচ্ছে ট্যানের উল্টো। তাহলে cot যদি ট্যানের উল্টো হয় তাহলে cot মানে হচ্ছে cos ভাগ সাইন। নিশ্চয়ই আপনারা বোঝেন এই বিষয়টা। ওকে, তাহলে আমরা কি লিখে দিব বলেন তো দেখি। আমরা এখানে লিখে দিব হচ্ছে cot ইকুয়াল, একটু দেখেন, আমরা এখানে লিখে দিব যে cos a ইকুয়াল cot-এর জায়গায় কি লিখব, উপরে cos a আর নিচে লিখব আমরা sin a, sin a, এটা আমরা লিখে দিলাম। তাহলে বলেন তো দেখি, এখন যদি আমরা আর গুণ বা বজ্রগুণ করি, তাহলে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে বিষয়টা কি হচ্ছে, তাহলে বা আমরা বলতে পারি sin a ইন্টু cos a। দেখেন এই যে সাইন এ আর কসে গুণ করলাম, আর 1 দ্বারা cos a কে গুণ করলে ইকুয়াল cos a, এটা থাকে। তাহলে খেয়াল করে দেখেন যে উভয় দিকে, মানে এই সাইন যদি আমরা এই দিকে রাখি, যে সাইন এ আমাদের এই দিকে থাকলো, থাকার পর এই cos যদি আমরা পার করে দেই, তাহলে উপরে cos নিচেও cos, যেহেতু গুণ আকারে আছে ভাগ হয়ে যায়, তার মানে cos cos কাটা গিয়ে কত থাকে 1। এখন আসেন সাইন এ, তাহলে আমরা বা দিচ্ছি, বা সাইন এ ইকুয়াল টু যেহেতু 1, তার মানে আমরা 1 মানে সাইন কত ডিগ্রির মান 1 বলেন তো দেখি, আমরা বলতে পারি সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1। তার মানে এই 1 হচ্ছে ভ্যালুটা সাইন 90 ডিগ্রির মান। কেন সাইন বসালাম, কারণ বাম দিকে সাইন আছে, তাহলে সাইন আর সাইন যদি আমরা ক্রস করে দেই, সুতরাং এ ইকুয়াল টু কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে ঘ নম্বর অপশনটা আমাদের এক্ষেত্রে রাইট। তো আমি আবারও বলছি, এই ধরনের অঙ্ক সম্পর্কে হচ্ছে ধারণা সবার হয়তো সমান থাকবে না, কম বেশি থাকবে। যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা হয়তো খুব অনায়াসে এই ধরনের অঙ্ক করে ফেলতে পারেন, কিংবা আর যারা পিওর আর্টস কিংবা পিওর কমার্স থেকে এসেছেন তাদের অনেকেরই প্রবলেম হতে পারে, সবার না, অনেকেরই প্রবলেম হতে পারে। ওকে, তো এই অঙ্কগুলো কিন্তু নিবন্ধন পরীক্ষা আসতে দেখা যায়, মন্ত্রণালয়ের বিভিন্ন পরীক্ষা আসতে দেখা যায়, সচিবালয়ের পরীক্ষা আসতে দেখা যায়। তো এই জন্য এই অঙ্কগুলো সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা রাখতে হবে। খুব কঠিন অঙ্ক আসে না, মোটামুটি লেভেলের অঙ্ক আসে, এই যে এই ধাঁচেরই অঙ্ক আসে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে একটু বলি, যারা অনলাইনে আমার কাছে ম্যাথ শিখতে চান, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি এই মুহূর্তে কোর্স লঞ্চ হয়েছে একটা, আরও একটা কোর্স লঞ্চ করব আমি কয়েকদিনের মধ্যেই। তো যারা জয়েন করতে চান 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো অথবা নর্মাল কলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কোর্স ফি মাত্র 510 টাকা। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাই। স্ক্রিনের এই যে অঙ্কটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এবং অঙ্কটা মোটামুটি কঠিন রয়েছে। কি কারণে কঠিন, কেননা এই যে এই জায়গাটা একটু আমি মার্ক করে দিচ্ছি, দেখেন এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটার কারণে অঙ্কটা কঠিন। তো এই আদলে আমাদের 2x - 2 ভাগ x ইকুয়াল 3 দেওয়া আছে মান, কিন্তু এখানে x³ - 1 ভাগ x³ ইকুয়াল টু কত জানতে চাচ্ছে। তো ঠিক এই জন্য অঙ্কটা কঠিন হয়েছে, যে এই দেওয়া আছেটা একটু আমাদের কাজ করে নিতে হবে। তা আমরা শুরুতে কি লিখব, আমরা লিখব দেওয়া আছে, আমরা লিখতেছি, অঙ্কটা আমরা ডিটেইলস করার চেষ্টা করছি এখানে। তো দেওয়া আছে লিখে আমরা কি লিখতে পারি, এই যে দেখেন এই বাম সাইডে 2x - 2 ভাগ x ইকুয়াল টু 3, এই যে দেখেন এটা আমরা লিখে ফেললাম টোটালটা। তাহলে বা
এখানে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে 2 যদি আমরা কমন নিই তাহলে এক্স মাইনাস 1 ভাগ এক্স থাকে ইকুয়াল টু 3। দেখেন খেয়াল করে, আবার যদি আপনি গুণ করেন আবার আগেরটাই হবে, কিন্তু এই যে 2 উপরের সংখ্যা এটাকে আমি কিন্তু চাইলে এভাবে লিখতে পারি 2 ইন্টু 1 ভাগ এক্স। ওকে, দেন আপনারা আরও বুঝতে পারতেছেন যে সহজেই বোঝা যাচ্ছে এখন। ওকে, আচ্ছা এবার আসেন তাহলে, সুতরাং এখানে এক্স মাইনাস 1 ভাগ এক্সের মান আমি কত পাচ্ছি, এটা ইন্টু আকারে আছে, এদিকে আসলে ভাগ হবে, তাহলে 3 ভাগ 2, তাহলে আমরা পেয়ে গেলাম এক্স মাইনাস 1 ভাগ এক্সের মান 3 ভাগ 2। এবার আমরা এই পরের যে অংশটা রয়েছে পরের অংশটা ক্যালকুলেশন করব, কোনটা এক্স কিউব মাইনাস 1 ভাগ এক্স কিউব। তাহলে এই যে এক্স কিউব মাইনাস 1 ভাগ এক্স কিউব রয়েছে এর সূত্রটা কি, এই যে এক্স কিউব মাইনাস 1 ভাগ এক্স কিউব এর সূত্র বলেন আর অনুসিদ্ধান্ত বলেন। এর অনুসিদ্ধান্ত হচ্ছে এক্স কিউব মাইনাস 1 ভাগ এক্স তার উপর কিউব, মানে সূত্রের আদলে বা অনুসিদ্ধান্তর আদলে আমি সাজালাম। অনুসিদ্ধান্তটা কি, অনুসিদ্ধান্তটা কিন্তু এ কিউব মাইনাস বি কিউব, মনে রাখবেন এ কিউব মাইনাস বি কিউব মানে কি, এ মাইনাস বি তার উপর হোল কিউব প্লাস হচ্ছে 3ab ইন্টু এ মাইনাস বি। তো এই আদলে যদি এই অনুসিদ্ধান্তটাকে আমরা প্রয়োগ করি, ওকে, এইটাকে যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে এ মাইনাস বি তার উপর হোল কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি আর ইন্টু এ মাইনাস বি। দেখেন আমি কিন্তু এ মাইনাস বি বললাম আর বসালাম এক্স, তাহলে এটার মান কত 3 ভাগ 2, তাহলে 3 ভাগ 2 তার উপর কী হবে, কিউব হবে, প্লাস এক্স এক্স ক্রস 3 গুণন 1 তার মানে 3 ইন্টু 1 ইন্টু এটার মান কত 3 ভাগ 2। আচ্ছা বলেন তো দেখি, 3 তার উপর কিউব 2 তার উপর কিউব তার মানে উপরে 27 তার নিচে 8, কেন, কারণ 3-এর উপর কিউব মানে 27, 3 গুণন 3 গুণন 3, 2-এর উপর কিউব মানে 8, 2 গুণন 2 গুণন 2, এভাবে হয়েছে। প্লাস এই 3 তো উপরের সংখ্যা, 3 1 3, 3 3 9 ভাগ হচ্ছে 2। এখন এই ক্যালকুলেশনটা আমরা একটু এখানে করার চেষ্টা করি। তাহলে 8 আর 2 এর লসাগু কত 8, 8 1 8, তাহলে উপরে 27 1 27 থাকবে, প্লাস 8 দ্বারা অর্থাৎ এই 2 দ্বারা 8কে ভাগ করলে কত হয় 4, 4 দ্বারা 9কে গুণ করলে 4 নং কত হবে 36। তাহলে নিচে থাকলো 8, উপরে 6 আর 7 7 6 13, 3 হাতে কত 1, 3 আর 1 4, 4 আর 2 6, তাহলে 63 ডিভাইডেড বাই 8 মানে 63 ভাগ 8 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে কোথায় রয়েছে, এই যে গ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট অপশন। তো এই অঙ্কটা হচ্ছে আমি জানি না অ্যান্সারটা ঠিক এভাবে ছিল কিনা পরীক্ষার প্রশ্নে, আমার মনে হয় যে ভুলও থাকতে পারে পরীক্ষার প্রশ্নে উত্তরটা। তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা একটু কমেন্টস করবেন যে এই অঙ্কটাতে কোথাও ভুল হয়েছে প্রশ্নপত্রে নাকি আমার কোথাও ভুল হচ্ছে। ওকে, আমি আপনাদের উপরে এটা ছেড়ে দিলাম, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যে কোথাও আমার ভুল হচ্ছে কিনা, অথবা প্রশ্নপত্রে কিন্তু অ্যান্সারটা এভাবে ছিল না, 53 55 63 73 এভাবে ছিল। তো এটা ঠিক আছে কিনা বা প্রশ্ন ঠিক আছে কিনা বা আমার হচ্ছে করে দেওয়াটা ঠিক আছে কিনা এটা আপনারা অবশ্যই জানাবেন। ওকে, আর আমার মনে হয় না যে এখানে কোথাও আমার ভুল হয়েছে। তো যাই হোক, তারপরেও বলা যায় না একদম শতভাগ নিশ্চিত করে, তো বলা যায় না, কেননা আমাদের জানার লিমিটেশনস রয়েছে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে সরল সুদে 650 টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো, 5 বছর পর 763.75 টাকা পেলে সুদের হার কত। ওকে, তো এই ধরনের অঙ্ক হচ্ছে বারবার আসতে দেখা যায়, এটা সরল সুদের একটা অঙ্ক। তো আপনারা নিশ্চয়ই সরল সুদের অঙ্কের ক্ষেত্রে সূত্রটা জানেন। সূত্রটা কি বলেন তো দেখি, সূত্র হচ্ছে আই ইকুয়াল পি আর এন, আই ইকুয়াল হচ্ছে পি আর এন। এখানে আই কি, আই হচ্ছে সুদ বা মুনাফা, পি কি আসল বা মূলধন, আর কি আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার, আর এন হচ্ছে বছর বা সময়। তাহলে কি দেওয়া আছে, 5 বছর দেওয়া আছে, এটা এন এর মান। সরল সুদে 650 টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো, তাহলে এটা পি এর মান, এটা হলো মূলধন বা আসল। 5 বছর পর এত টাকা পেলে, অর্থাৎ সুদে আসলে কিন্তু এই টাকাটা পেয়েছে। ওকে, তাহলে সুদের হার কত জানতে যাচ্ছে, তার মানে আর এর মান কত আমাদের জানতে হবে, অর্থাৎ আর ইকুয়াল টু হোয়াট বের করতে বলেছে। আর কার মান প্রয়োজন, দেখেন আর বের করতে বলছে, এন আছে, পি আছে, তাহলে আই আমাদের এই অঙ্কে যদি আমরা সংখ্যাগুলো থেকে বের করতে পারি তাহলে হয়ে যাবে। আই মানে সুদ বা মুনাফা। আচ্ছা বলেন তো দেখি, আমরা সুদ বা মুনাফা অর্থাৎ এই যে সুদ আসল থেকে যদি আমরা আসল বাদ দিয়ে দিই তাহলে সুদ বা মুনাফা পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে আই ইকুয়াল 763.75 মাইনাস হচ্ছে কত বলেন তো 650। তাহলে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কত থাকে, এখানে থাকতেছে আমাদের 113 টাকা কত পয়সা হচ্ছে 75 পয়সা, রাইট, 113 টাকা 75 পয়সা। তাহলে আয়ের মান আমরা পেলাম 113 টাকা
75 পয়সা। ক্লিয়ার? এটা আমরা পেলাম। আপনারা ভালো করে বিয়োগ করে নেবেন এখানে। তাহলে এবার আমরা মান বসাবো। মান বসায় কার মান বের করব বলেন তো দেখি? এখানে অবশ্যই আমরা আর এর মান বের করব। আর মানে কি? যেহেতু বলেছে সুদের হার কত, তাই আমরা আর এর মানটা বের করছি। তাহলে আই কত? আই হচ্ছে 113 টাকা 75 পয়সা ইকুয়াল পি কত? পি হচ্ছে 650 ইন্টু আর কত? সুদের হার মানে আর ভাগ 100, মনে রাখবেন আর মানেই সুদের হার বা মুনাফার হার মানেই তার নিচে 100 বসবে, ইন্টু এর মানে হচ্ছে 5 বছর। তাহলে আমরা যদি এই শূন্য কাটা দেই কোনো প্রবলেম নাই। আর যদি 5 দ্বারা এটাকে কাটি, 5 দুগুণ 10, ওকে, এটা আমরা কাটতে পারি। আচ্ছা, এইবার আসেন আমরা 2 দ্বারা এটাকে কাটতে পারি, তো কাটবো না আমরা আপাতত। আমরা কি করব? এই 65 আর ভাগ 2 এটাকে আমরা এই সাইডেই রেখে দেব। 113.75 ইকুয়াল উপরে 65 আর 65 আর তার নিচে হচ্ছে 2, এটা আমরা রেখে দিলাম। এইবার আমরা একটু ক্যালকুলেশন করতে পারি, অথবা আমরা যদি চাই তো এটাকেও কাটতে পারতাম 0.75। আচ্ছা, আমরা কেটেই দিই। তাহলে 2 দ্বারা যদি 65কে কাটি, 32 দুগুণ 64, তার মানে 32.5 আর হয়, তাই না? তাহলে বলেন তো দেখি, আর ইকুয়াল টু, আমাদের যদি এইটা বাম সাইডে থাকতো, এটা ডান সাইডে থাকতো, তাহলে কোনো সমস্যা ছিল না। তাহলে উপরে 113.75, তার নিচে কত চলে গেল? তার নিচে 32.5 চলে গেল, 32.5। এখন আমরা দশমিক তুলে দেওয়ার একটা ফরম্যাট জানি। ফরম্যাট মানে কি? দশমিকের পরে যদি সমান সংখ্যক ঘর থাকে, তাহলে দশমিক দুটো আমরা তুলে দিতে পারি। তাহলে আমরা করব কি? এখানে যেহেতু 2 ঘর আছে, এখানে একটা 0 দিব। যেহেতু 5-এর ডান পাশে 0 দেওয়াই যায়, তারপরে দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 2 ঘর হয়েছে, তাই আমরা এই দুটো তুলে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি? আর ইকুয়াল উপরে দাঁড়াচ্ছে 11,375, তার মানে এটা হচ্ছে 11,375, আর তার নিচে হচ্ছে 3250। এখন আমরা ছোট ছোট সংখ্যা দিয়ে এটাকে কাটতে পারি। আচ্ছা, আমরা এটা একটু মুছে দেই। ওকে, এগুলো একটু মুছে দেই, দিয়ে আমরা একটু জায়গা বের করি এখানে। আচ্ছা দেখেন, কাটাকাটি যাদের প্রবলেম, আমরা যদি ক্যালকুলেটর চাপ দিয়ে দিই, সাথে সাথেই তো উত্তর চলে আসবে, তাই না? কিন্তু আমরা কি করব? আমরা ক্যালকুলেটর চাপবো না, আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি উপরেরটাকেও 5 দ্বারা যায়, নিচেরটাকেও 5 দ্বারা যায়। তাহলে যদি আমরা এটাকে 5 দ্বারা কাটি, ওকে, কিভাবে বুঝলাম? এটা শেষে 0 আছে আর এটা শেষে 5 আছে, তাই উপর এবং নিচকে 5 দ্বারা যায়। তাহলে এটাকে যদি আমরা 5 দ্বারা কাটি, তাহলে 5 6 30, থাকলো 2 25, 5 5 25, 0 দিয়ে দিলাম ক্রস। তাহলে মনে মনে 5, ওই 5 দ্বারা আমরা এটাকে কাটবো। তাহলে 5 দুগুণ 10, 2 থাকলো 1, তার মানে 1টা 13-র সামনে, 3-এর সামনে, তার মানে 13। তাহলে আবার 5 দুগুণ 10, থাকলো 3 37, তাহলে 5 7 35, থাকলো 2 25, 5 5 25। নিশ্চয়ই আপনারা কাটাকাটিটা বুঝতেছেন। এবার 2275 উপরের সংখ্যা, 650 নিচের সংখ্যা, আবার 5 দ্বারা যায়। তাহলে যদি আমরা 5 দ্বারা কাটি, তাহলে 5 13 65, তাহলে 130। আবার 5 দ্বারা যদি এটাকে কাটি আমরা, তাহলে 4 5 20, থাকলো 2, তাহলে 27, 5 5 25, থাকলো 2 25, আবার 5 5 25। দেখেন আবার 5 দ্বারা যায়, তাহলে 5 দুগুণ 10, থাকলো 3 30, তাহলে 5 6 30, তাই না? তাহলে আবার দেখি, রাইট, ঠিক আছে, ওই 5 দ্বারা এটাকে কাটবো, 5 নং 45, আর কত? 5 1 5 হয়ে গেল। তাহলে 26 দ্বারা 91কে যদি আমরা ভাগ করি, তাহলে উপরে 91, তার নিচে কত? 26। তাহলে 91কে 26 দ্বারা ভাগ করব আমরা, কত হয়? তাহলে 3 25 75, তাহলে 3 6 18 8, হাতে কত? 1, কত থাকলো বলেন তো দেখি? 3 6 18 8, হাতে 1, 3 দুগুণ 6 রেখে 7, 78। তাহলে 3 26 78 হচ্ছে। তাহলে বিয়োগ যদি করি, 8 3 11, তার মানে 3, হাতে 1, 7 রেখে 8, তাহলে 13 থাকলো। তাহলে দশমিক দিয়ে আমরা একটা 0 দিয়ে দিলাম। 0 দেওয়ার পরে আমরা এটাকে দেখি কত যায়? 5 যায়, রাইট। 5 6 30-এর 0, হাতে কত? 3, 5 দুগুণ 10 আর 3 13, তার মানে মিলে গেল, উত্তর হচ্ছে 3.5। এই যে দেখেন, পুরো প্রসেসটা আমি কিন্তু ক্যালকুলেটরের কোনো সহায়তা ছাড়াই অঙ্কটা করে ফেললাম, এবং এটা কিন্তু ডিটেলস মেথডে করলাম, ঠিক আছে? এবং আপনাদের এই যে ক্যালকুলেশনগুলো আমি কিন্তু বুঝায় করলাম জন্য কিন্তু এত সময় নিলাম, ধীরে 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 ধীরে। কিন্তু পরীক্ষার হলে আপনাদের এত সময় নিলে কিন্তু চলবে না, আপনাদের খুবই দ্রুত ক্যালকুলেশন জানতে হবে। আর সব অঙ্ক কিন্তু কঠিন ক্যালকুলেশন দেবে না, অনেক অঙ্ক আছে সহজেই কাটাকাটি হয়ে যাবে। কিছু কিছু অঙ্ক পরীক্ষার হলে একটু ব্যতিক্রম আকারে দিয়ে দিতে পারে। তো এই অঙ্কটার অ্যান্সার কত? খুবই সুন্দর একটা অঙ্ক, এটা অ্যান্সার হচ্ছে 3.5। ওকে, তার মানে খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট অপশন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি, একটি বৃত্তের ব্যাস 14 সেমি হলে এর পরিধি কত সেমি হবে?
ওকে, তাহলে আমি আবার বলছি, একটি বৃত্তের ব্যাস 14 সেমি হলে এর পরিধি কত সেমি হবে। তো আমরা একটা বৃত্ত নিয়ে আসবো শুরুতেই। তো ধরেন এই হচ্ছে আমাদের একটা বৃত্ত। ওকে, এই বৃত্তটার ব্যাস কত বলেন তো দেখি। ব্যাস কিন্তু এই যে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ যেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে বৃত্তটার ব্যাস। তাহলে আমরা ধরলাম এই বৃত্তটার সেন্টার হচ্ছে এটা, তাহলে এই টোটালটা হচ্ছে ব্যাস। এই টোটালটার মান কত? এই টোটালটার মান হচ্ছে 14 সিএম। ওকে, আমরা বলি ডায়ামিটার মানে ব্যাস, অর্থাৎ ডি ইকুয়াল টু 14 সেন্টিমিটার। এখন আসেন, তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই অর্ধেক তার মানে আর এর মান কত? 7 সেন্টিমিটার, তার মানে 14কে 2 দ্বারা ভাগ, তাহলে এটা 7, এটা 7, 7 দুগুণ 14। তাহলে এইবার আসেন, কেন আমরা আর এর মান বের করি? কেননা যেহেতু আমাদেরকে পরিধি বের করতে বলেছে, খেয়াল করে দেখেন এখানে বলেছে যে পরিধি কত সেমি হবে বা কত সেন্টিমিটার হবে। সেক্ষেত্রে আমরা জানি সূত্র, যে বৃত্তের পরিধি এর যে সূত্র রয়েছে, পরিধি ইকুয়াল হচ্ছে 2 পাই আর। ওকে, পাইকে আমরা এইভাবে লিখলাম, 2 পাই আর হচ্ছে বৃত্তের পরিধির সূত্র। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তো ওটা যেহেতু বের করতে বলেনি, ওটা বাদ, পরিধি বের করতে বলেছে 2 পাই আর। তাহলে ইকুয়াল 2 ইন্টু পাইয়ের মান কত? পাইয়ের মান হচ্ছে 22/7। এটা হচ্ছে আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তারা শিখে নিলেন। পাইয়ের মান হচ্ছে 3.14 অথবা 22/7 ইন্টু আর এর মান কত বের করলাম? 7। ওকে, এবার দেখেন এই 7 আর এই 7 ক্রস, তাহলে 22 আর 2 গুণ করলে 22 দুগুণ 44 সেন্টিমিটার। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন আপনারা অঙ্কটা। দেখেন খুবই সহজ ক্যালকুলেশন কিন্তু। তার মানে কত হবে? খ নম্বর যে অপশনটা রয়েছে সেই অপশনটা রাইট। এই ধরনের অঙ্ক কিন্তু বারবার আসে, জাস্ট এই সূত্রটুকু জানলেই কিন্তু আপনারা এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে পারবেন। তো এই পর্যায়ে বলি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে মুহূর্তে ভিডিওটা দেখছেন, পেজটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটাতে। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। ওকে, কি বলা হচ্ছে? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কিসের দৈর্ঘ্য বের করতে বলেছে? লম্বের দৈর্ঘ্য। এখানে কিন্তু বলেনি যে ক্ষেত্রফল কত বের করো। আচ্ছা, বলেন তো দেখি, সমবাহু ত্রিভুজ কেমন হয় দেখতে? নিঃসন্দেহে আপনারা বোঝেন যে সমবাহু ত্রিভুজ দেখতে এরকম হয়। ওকে, সমবাহু মানে কি? যে ত্রিভুজের 3টা বাহুই সমান সেটাকে বলা হবে সমবাহু ত্রিভুজ। তো আমরা ধরে নিলাম যে এটা এ আর এটা বি এবং এটা হচ্ছে কি সি। এটা সমবাহু, কেননা এই বাহুটা এবং এই বাহুটা, এই 3টা বাহুই কি পরস্পর সমান, তাই এটা সমবাহু ত্রিভুজ। এবং সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 দেওয়া রয়েছে। ওকে, তো এটা ইংরেজি না বাংলা আমি বুঝতে পারতেছি না, যেহেতু অপশনগুলো হচ্ছে ইংরেজিতে দেওয়া আছে, তাহলে আমরা কি ধরে নিতে পারি? সরি, একটু প্রবলেম হয়ে গিয়েছিল। তো দেখেন যেটা বলছিলাম সেটা হচ্ছে, আসলে এটা 4 না, কিন্তু এটা 8 বা 8। কারণ কি? কারণ হচ্ছে অপশন যেহেতু ইংরেজিতে, তাই আমরা এটা জানবো যে এটাও ইংরেজি রয়েছে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য কত? তাহলে বিষয়টা কি হবে? তো যেহেতু আমরা বুঝতে পারতেছি যে এটা একটা সমবাহু ত্রিভুজ এবং এই ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য, দেখেন লম্বের দৈর্ঘ্য জানতে চাচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, লম্বের দৈর্ঘ্য, এখানে লম্ব কোনটা? এখানে তো সব বাহুই সমান, এখানে আবার লম্ব কোনটা? খেয়াল করে দেখেন, এই যে উপর থেকে শুরু করে আমরা যদি একটা নিচের দিকে এরকম করে টান দিয়ে দিই, এইটাকে বলা হবে লম্ব। ওকে, বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এটা কি? এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে জানতে চাচ্ছে কিন্তু লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, লম্ব এর ইংরেজি হচ্ছে হাইট, তার মানে আমাদের বের করতে হবে এইচের মান। ওকে, আমরা এইচের মান বের করার জন্য অগ্রসর হব। আচ্ছা বলেন তো দেখি, এই অঙ্কটাতে বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8 সেন্টিমিটার। তার মানে এটা 8 সেন্টিমিটার, এটাও 8 সেন্টিমিটার, তাহলে এটাও আমরা বলতে পারি 8 সেন্টিমিটার। যেহেতু পুরাটা বি থেকে সি পর্যন্ত 8 সেন্টিমিটার, যেহেতু অর্ধেক ভাগ করেছি, মানে শীর্ষবিন্দু থেকে যদি আমরা একটা টানি রেখা, তাহলে একেবারেই মাঝামাঝি এসে পৌঁছায়, তাহলে এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটাও হচ্ছে 4 সেন্টিমিটার। নিঃসন্দেহে আমরা বুঝে গেলাম। এখন খেয়াল করে দেখেন, এই যে অংশটা আছে, অর্থাৎ এই যে অর্ধেক যে অংশটা আছে এটার, এই দিকের অংশ অথবা এই দিকের অংশ, অর্থাৎ এটাকে যদি আমি বলি যে ধরেন এটাকে আমি একটা নাম দিয়ে দিলাম, যে এটার নাম দিয়ে দিলাম আমি ডি। তাহলে এডিসি, বলেন তো দেখি এডিসি একটা সমকোণী ত্রিভুজ কিনা? অবভিয়াসলি, যেহেতু এটা আগে সমবাহু ছিল, এখন মাঝামাঝি আমি টান দিয়েছি, তাই এটা কোণ 90 ডিগ্রি হয়েছে, তাই এটা কি হয়েছে? একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি অতিভুজের উপরে স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার।
মানে এটা লম্ব আর এটা ভূমি, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এইচ স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার, নিঃসন্দেহে বলা যায়। এখন আমাদের এইচের মান বের করলে লম্বের মান বের হয়ে যাবে। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু 8 কত 64, আর 4 4 16, তাহলে 64 থেকে 16 মাইনাস করব। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু 64 থেকে 16 গেলে থাকে 48। তাহলে এইচ ইকুয়াল টু কত থাকে √48। তাহলে 48কে আমি যদি রুট করি তাহলে খেয়াল করেন, তাহলে এইচ ইকুয়াল টু প্রত্যেকটার সামনে কিন্তু বা হবে। এইচ ইকুয়াল টু, এখন 48কে আমি একেবারে ছোট ছোট সংখ্যা দ্বারা ভাঙানোর চেষ্টা করব। তাহলে 2 গুণন 24, 24 মানে হচ্ছে আবার 2 গুণন 12, আবার 12 মানে হচ্ছে 2 গুণন 6, আবার 6 মানে হচ্ছে 2 গুণন 3। এই যে কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখন আমরা জোড়া মিলায়া এদেরকে বাইরে নিয়ে আসবো। তাহলে 2 মিলে গেছে, একটা 2। আর খেয়াল করে দেখেন, এই যে 2টা 2 মিলে গিয়েছে, তাহলে আর একটা 2 বাইরে আসবে। আর ইনটু এই যে √3 বাইরে আছে, মানে রুটের ভিতরে আছে একটা সিঙ্গেল, তাই √3 থেকে গেল। ওকে, হচ্ছে কিছুটা ওয়েদার খারাপ, তো যাই হোক আমরা ভিডিওটা শেষ করে দিব এখানে। ওকে, আমরা পরবর্তী সময় বাকি অঙ্কগুলো সমাধান করে দিব। তাহলে ইকুয়াল 2 দুগুণ কত, 2 দুগুণ 4, আর সাথে √3। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা 4√3। তাহলে খেয়াল করে দেখেন খ নম্বর যে অপশনটা রয়েছে এটাই হচ্ছে আমাদের রাইট অপশন। তাহলে আমরা এই যে পরীক্ষাটার মানে 10টা অঙ্ক কিন্তু সমাধান করে দিলাম, আরও কয়েকটা অঙ্ক এসেছে, সেই কয়েকটা অঙ্ক আমরা পরের ভিডিওতে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো পরীক্ষাটা যেন কী ছিল আমরা আরেকবার দেখে নেই। ওকে, এই হচ্ছে আমাদের পরীক্ষা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, রাষ্ট্রপতির কার্যালয়, সহকারী প্রোটোকল অফিসার। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে 29/4/2024, আমি সম্ভবত শুরুতে ভুল বলেছিলাম, 19/4 বলেছিলাম। তো যাই হোক 29/4/2024 এই প্রশ্নটা এসেছে। তো হলো আপনারা এই প্রশ্নটার 10টা অঙ্ক দেখলেন। তো আমি যে অঙ্কগুলো সাধারণত করে দিই সে ধরনের অঙ্কই কিন্তু চাকরির পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। আপনারা হয়তো অনেকেই মনে করেন যে আমি খুব সহজ অঙ্কগুলো করে দিই, এ ধরনের অঙ্ক হচ্ছে পরীক্ষায় সাধারণত আসে না বললেই চলে। কিন্তু দেখেন পরীক্ষায় কিন্তু ওই ধরনের অঙ্কগুলোই একটু চেঞ্জ করে আপনাদের জন্য দিয়ে দেওয়া হচ্ছে। তো স্ক্রিনে আমি আমার কোর্স সম্পর্কিত ডিটেলস দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি এই কোর্সটা করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে বা নর্মাল কলে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।